আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা অনেক ভালো আছেন। এতিম ছেলের ভালোবাসা পার্ট 4-এর পরে কিছু কথা বলবো, দয়া করে সবাই পুরোটা শুনে যাবেন। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। আমি সবাই বসতেই কে যেন কলিং বেল বাজালো। আশরাফ স্যার উঠে যেতে লাগলো। আমি ওনাকে বাধা দিয়ে বললাম, আমি খুলে দিচ্ছি। দরজা খুলেই দেখি এ তো সেই অহংকারী মেয়েটা দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলল, ওই তুই আমার বাসায় কি করিস? আমি বললাম, এটা আপনার বাসা হবে কেন? আমি তো আশরাফ স্যারের বাসায়। মেয়েটা বলল, উনি আমার বাবা, সামনে থেকে সর, না হলে কানের নিচে দুটো লাগাবো। কি ডেঞ্জারাস মেয়ে, না সরে দাঁড়ালে সত্যি মেরে দিবে। কি দরকার এমনি এমনি থাপ্পড় খাওয়া? এজন্য তাড়াতাড়ি সরে দাঁড়ালাম। মেয়েটা পাশ দিয়ে রুমে প্রবেশ করলো। মেয়েটা বলল, বাবা এইসব ছোট লোকদের রুমে আসতে দিছো কেন? আশরাফ স্যার বললেন, মা সবাই মানুষ, কাউকে ছোট করে দেখতে হয় না। মেয়েটা বলল, দেখো আব্বু, আমি তোমার এসব লজিক শুনতে চাচ্ছি না। আমি আমার রুমে গেলাম। মেয়েটা হন হন করে দোতলায় উঠে গেল। আশরাফ স্যার বলল, তুমি ওর কথাই কিছু মনে করো না। আসলে মা মরা মেয়ে আমার, একটু বেশি আদর পেয়ে এমন হয়ে গেছে। তবে ওর মনটা অনেক ভালো। মনে মনে বললাম, কেমন মন ভালো সেটা আমি খুব ভালোভাবেই জানি। অ্যাক্সিডেন্ট করতে লাগছিল, হাত ধরে টান দিয়ে বাঁচালাম। সেজন্য নিজে তো থাপ্পড় দিল, সাথে আরেকজনকে দিয়েও থাপ্পড় দেওয়ালো। কি হলো, কিছু বলছো না কেন? আমি এসব কথাই কিছু মনে করি না, বাদ দিন ওইসব। এখন বলেন আমাকে কি কাজ করতে হবে? আশরাফ স্যার বললেন, কাজ বেশি কঠিন না। তুমি কার ড্রাইভিং করে আমাকে অফিসে নিয়ে যাবে আর আসবে। ভাবছিলাম কত কঠিন কাজই বা দেয়, কিন্তু এখন দেখছি অনেক সহজ কাজ। এজন্য ওনার প্রস্তাবে স্বাচ্ছন্দ্যে রাজি হয়ে গেলাম। আচ্ছা তাহলে তোমার রুম দেখিয়ে দিই। উনি আমাকে নিচতলায় একটি রুমে নিয়ে আসলেন। রাজকীয় রুম। এরকম রুমে থাকতে পারলে জীবন ধন্য, কিন্তু ওই মেয়ের জন্য কতদিন টিকতে পারবো জানি না। তা বাবা, তোমার রুম পছন্দ হয়েছে? স্যার। আমাকে স্যার বলতে হবে না, আঙ্কেল বলে ডাকবে। জি আঙ্কেল স্যার। সরি আঙ্কেল। আচ্ছা তুমি রেস্ট নাও। আঙ্কেল চলে গেল। আমি ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। আহ, কত নরম বিছানা। জানি না এই এতিমের কপালে এই বিছানা কতদিন আছে। রাতে খাওয়ার জন্য বাইরে যেতে লাগছি। এমন সময় আঙ্কেল বলল, অনিক কোথায় যাও? জি আঙ্কেল, খেতে যাচ্ছি। তুমি আমার বাসায় থেকে বাইরে খাবে এটা তো হয় না। আজ থেকে তুমি আমাদের সাথে খাবে। ফ্রিতে খাওয়া পেয়ে গেলাম, তাই সাত পাঁচ না ভেবে রাজি হয়ে গেলাম। একটু পর আঙ্কেল আর ওনার মেয়ে খেতে বসলো। আঙ্কেল আমাকে খাওয়ার জন্য ডাকলেন। আমাকে দেখেই ওনার মেয়ের চোখ বড় করে তাকালো। তাকানোর ধরন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আমাকে মারছে। আমি কোনো কথা না বলেই খেতে বসলাম। আঙ্কেল বলল, তুলে নিয়ে খাও। আমি প্লেটে ভাত আর মুরগির মাংসের কয়েক পিস তুলে নিলাম। এরপর খাওয়া শুরু করলাম। আস্তে আস্তে সব খাবার শেষ করলাম। এরপর রুমে চলে আসি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম। এরপর আঙ্কেলকে নিয়ে ওনার অফিসে গেলাম। যাওয়ার সময় আঙ্কেল বলল, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে তো? ড্রাইভিং লাইসেন্সটা তো ভুলে সেই রাজশাহীতে রেখে আসছি। এজন্য আঙ্কেলকে বললাম, না আঙ্কেল। আচ্ছা আমি আজকের ভেতরেই সব ব্যবস্থা করে দিব। বড়লোক মানুষের বড়লোকই কারবার। আমার তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্সটা পেলেই হলো। আঙ্কেল বলল, আশেপাশেই থাকো, আমি একটাই বাসায় যাব। আমি আশেপাশে হাঁটতে লাগলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করে অফিসের সামনে চলে আসলাম। একটু পর আঙ্কেল চলে আসলো। ওনার সাথে করে বাসায় নিয়ে আসলাম। দুপুরে খাবার খেয়ে আবার ওনাকে অফিসে নিয়ে আসলাম। একটু পর পিয়ন এসে আমাকে বলল, স্যার ডাকছে। আমি পিয়নের সাথে আঙ্কেলের কেবিনে গেলাম। অনেক, আমাকে একটা কাজ করে দিতে হবে। আমার মেয়েকে তো চিনো, ওর গাড়ির কী যেন হয়েছে, তুমি একটু ওকে নিয়ে আসবে। এই মেয়ে এমনিতেই আমাকে দেখতে পায় না, তারপর যদি আমি যাই তাহলে কি করবে আল্লাহই জানে। তারপরও আঙ্কেলের কথায় রাজি হয়ে ওনার মেয়ের ভার্সিটিতে গেলাম। আমাকে BMW গাড়ি থেকে নামতে দেখে আশেপাশের মেয়েগুলো তাকিয়ে আছে। হয়তো ভাবছে কত বড় লোক ছেলেটা, কিন্তু তারা জানে না আমি একজন এতিম, শুধুমাত্র এই গাড়ির ড্রাইভার। আমার এত কিছু না ভাবলেও চলবে। এখন স্যারের মেয়েকে খুঁজে পেলেই বাঁচি। হাঁটতে হাঁটতে সারা ক্যাম্পাস খুঁজে ফেললাম, তাও ওনার মেয়েকে পেলাম না। অবশেষে ক্লান্ত হয়ে গাড়ির কাছে চলে আসলাম। গাড়ির ভেতর থেকে পানির বোতলটা বের করে কিছুটা পানি খেয়ে আবার আশেপাশে চোখ বুলালাম। হ্যাঁ, অবশেষে তাকে পেয়েছি, কিন্তু সাথে ওর আরও 5টা বান্ধবী আছে। এখন ওনার সামনে গেলে হয়তো অপমান করবে, কিন্তু কি করা, এতিম আমি, এসব আমাকে সহ্য করতেই হবে। আমি ওনার দিকে যেতে লাগলাম। কিছুক্ষণ পর ওনার সামনে চলে আসি। মেয়েটা বলল, ওই তুই আসছিস কেন? আব্বু কোথায়? আমি বললাম, আসলে আঙ্কেল কাজে বিজি, তাই উনি আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। মেয়েটা আচমকা সবার সামনে আমাকে থাপ্পড় মেরে দিল। সবাই আমার দিকে তাকিয়ে আছে। হয়তো তারা ভাবছে আমি হয়তো মেয়েটাকে প্রপোজ করছি, এজন্য থাপ্পড় দিছে, কিন্তু কেউ আসল ঘটনা জানল না। আমি গালে হাত দিয়ে বললাম, আমাকে মারলেন কেন? মেয়েটা বলল, চাকরের বাচ্চা চাকর, তুই কোন সাহসে আমার আব্বুকে আঙ্কেল বললি?
এরপর থেকে কোনো সময় যদি এসব শুনছি তাহলে তোর কপালে ভয়ানক দুঃখ আছে। আর আমাকে সবসময় ম্যাডাম বলে ডাকবি। জি ম্যাডাম। ওই গাড়ির চাবি দে আর আমার সাথে আয়। আমি ম্যাডামকে চাবি দিয়ে দিলাম। ম্যাডামের এক বান্ধবী বলল, আখি তুই শুধু শুধু ছেলেটাকে মারলি। ম্যাডাম বলল, তোর যদি এতই মায়া লাগে তাহলে আমার বাড়ির চাকরকে বিয়ে করে নে। ম্যাডামের এই কথা শুনে ওর বাকি বান্ধবীরা হাসতে লাগলো। মেয়েটা বলল, ভাবছিলাম তোদের মধ্যে মনুষ্যত্ব আছে, এখন দেখছি তাও নেই। তোদের মতো জানোয়ার রূপী বান্ধবী থাকার চেয়ে না থাকা ভালো। এই বলে মেয়েটা চলে গেল। আজকে আমার বাবা মা থাকলে এই কথার জবাব দিতে পারতাম, কিন্তু ভাগ্যে আমার এসব কি আছে। আখি ম্যাডাম একটা গাড়ি দেখিয়ে বলল, ওটা আমার গাড়ি। ভার্সিটির গেট পেরিয়ে কিছু দূর গেলেই একটা গ্যারেজ পাবি, ওখান থেকে এটা ঠিক করে তারপর বাসায় আসবি। আর হ্যাঁ, চুরি করে আবার নিয়ে যাস না, কারণ তোদের মতো ফকিন্নিদের বিশ্বাস নেই। আমি একজন লোক ঠিক করে গাড়িটা ঠেলতে ঠেলতে গ্যারেজে নিয়ে আসলাম। গাড়ি ঠিক করতে অনেকক্ষণ লেগে গেল, ততক্ষণ রাত হয়ে গেছে। গাড়ি নিয়ে সোজা আঙ্কেলের অফিসে গেলাম। অফিসে দারোয়ান বলল, স্যার একটু আগেই বের হয়েছে। আমি কথা না বাড়িয়ে বাসায় চলে আসি। কলিং বেল চাপ দিলাম। আখি ম্যাডাম দরজা খুলে দিয়ে আমাকে বলল, যাক ছোট লোকের বাচ্চাটা পালায়নি। আমি বললাম, স্যার কি এসেছে? আখি ম্যাডাম বলল, আব্বু ওনার রুমে আছে, আবার কিছু বললে মারতে পারে, এজন্য কিছু না বলে ম্যাডামের পায়ে দিয়ে রুমে চলে আসলাম। তো গাইজ, নেক্সট পার্ট চাইলে বেশি বেশি কমেন্ট করুন। আর হ্যাঁ, আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে পার্টগুলো একটু তাড়াতাড়ি নিয়ে আসতে। আসলে ভাই, ফ্যামিলি প্রবলেমের কারণে দিনে একটা ভিডিও আপলোড দিতে পারতেছি। এর জন্য আপনাদের কাছে আমি অনেক দুঃখিত। সবাই আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।